2020-21 শিক্ষাবর্ষের একাদশ বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা শুরু হয়েছে। তো আজকে প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তিসমূহ আলোচনার এই পর্যায়ে আজকে প্রাণীর বিভিন্ন তল, সিলোম এবং নটোকর্ড ও পৌষ্টিকনালীর ভিত্তিতে যে শ্রেণীবিন্যাসের প্রাণী জগতের যে বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত করা যায়, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো শুরুতেই প্রাণীর তল নিয়ে আলোচনা করব। তো আমরা তলের সংজ্ঞায় যাওয়ার পূর্বে আমরা এর যে প্রকারভেদ সমূহ আছে তো সেটা নিয়ে আলোচনা শুরু করি। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি প্রথমে একটি প্রাণীর ছবি এঁকে নিচ্ছি। বোঝানোর সাথে মোটামুটি একটা স্কেচ করে নিলাম। তো এটি ধরে নিলাম যে একটি টিকটিকি ছবি এবং সামনের যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তার পৃষ্ঠীয় দিক। তো এখন এই প্রাণীটার এমন একটা অঞ্চল দিয়ে আমরা একে বিভক্ত করব যাতে আমরা কোনো সাদৃশ্য দিক পেয়ে থাকি। যেমন এটা যদি আমরা এই মধ্যরক্ষা বরাবর যদি আমরা একে বিভক্ত করি, যেহেতু আমি শুরুতে বলে নিয়েছি যে এই টিকটিকি প্রাণীটির আমরা একটা পিঠের দিকটি দেখিয়েছি, তাহলে এখানে লক্ষ্য করো যে তার এই পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর যখন আমরা এই প্রাণীটিকে বিভক্ত করার চেষ্টা করি তখন এর একদিকে যেমন এটা বাম দিক এবং ডান দিক, বাম দিক এবং ডান দিক এরকম দুটো অংশ পাচ্ছে এবং সাদৃশ্য কেমন। তাহলে যখন এই কোনো প্রাণীকে তার পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর বিভক্ত করলে বাম অংশ এবং ডান অংশ নামে দুটি অংশ পাবো। তো সেই অঞ্চলকে, অর্থাৎ যে অঞ্চল দিয়ে আমরা প্রাণীটিকে বিভক্ত করলাম সেই অঞ্চল বরাবর একটা কিন্তু তল সৃষ্টি হয়। তো এই তলটাকে আমরা বলি পৃষ্ঠ মধ্যরেখা। সেই তলটাকে আমরা বলবো পৃষ্ঠ মধ্যরেখীয় তল। একে ইংরেজিতে মেডিয়াল প্লেন বা সেজিটাল প্লেন বলে। প্লেন তাহলে পৃষ্ঠ মধ্যরেখীয় তল আমরা পেলাম। তাহলে পৃষ্ঠ মধ্যরেখীয় তল কাকে বলছি? যে কোনো প্রাণীকে পৃষ্ঠ মধ্যরেখা বরাবর অঞ্চল বরাবর যখন প্রাণীকে বিভক্ত করা হবে তখন আমরা ডান এবং বাম দুটি সাদৃশ্যপূর্ণ অংশ পাবো, তখন সেই তলটাকে বলা হবে পৃষ্ঠ মধ্যরেখীয় তল। এরপরে এই প্রাণীটিকে আমরা যদি অনুপ্রস্থভাবে অর্থাৎ আড়াআড়ি ভাবে যদি বিভক্ত করি, ঠিক না? আমরা যদি প্রথমে ধরলাম যে এই আড়াআড়ি ভাবে বিভক্ত করি তাহলে কি পাচ্ছি? একটা সম্মুখ অংশ আর একটি হচ্ছে পশ্চাৎ অংশ, ঠিক আছে? তো যখন প্রাণীকে যে অঞ্চল বরাবর ছেদ করলে বা বিভক্ত করলে সম্মুখ অংশ এবং পশ্চাৎ অংশ এরকম দুটো অংশ পাবো, তখন আমরা সেই তলকে বলছি অনুপ্রস্থ তল। অনুপ্রস্থ তল বা ট্রান্সভার্স প্লেন। অনুপ্রস্থ বা ট্রান্সভার্স প্লেন। এটি আরো একটা বিকল্প প্রাণী দিয়ে যদি দেখি, মাছের ক্ষেত্রে যদি দেখি,
আমি একটা মাছের ছবি আঁকালাম। তো এই মাছকে আমরা যদি এইভাবে বিভক্ত করি তাহলে কি হবে? মাথার অংশ বা সম্মুখ অংশ, আর ওটাকে আমরা বলি পশ্চাৎ অংশ। তাহলে যে তল বরাবর বা অঞ্চল বরাবর প্রাণীকে বিভক্ত করলে বা ছেদ করলে সম্মুখ অংশ এবং পশ্চাৎ অংশ পাওয়া যাচ্ছে, সে তলকে আমরা বলবো অনুপ্রস্থ তল বা ট্রান্সভার্স প্লেন। এরপরে আরেকটু লক্ষ্য করো, আমরা মাছকে এভাবেও কেটে থাকি। পেটির অংশটাকে যখন আমরা আলাদা করতে যাই তখন কিন্তু মাছকে আমরা মাছকে যদি পেটির অংশ বরাবর বিভক্ত করি তাহলে আমরা কি পাচ্ছি যে উপরের এটাকে বলা হচ্ছে পৃষ্ঠীয় অঞ্চল এবং নিচেরটাকে বলা হচ্ছে অঙ্কীয় অঞ্চল। তাহলে প্রাণীকে যে তল বরাবর ছেদ করলে বা বিভক্ত করলে আমরা পৃষ্ঠীয় অঞ্চল এবং অঙ্কীয় অঞ্চল নামে এরকম দুটি অঞ্চল পাবো। তো সেই তলকে বা সেই অঞ্চল বরাবর কল্পিত রেখা বা তলকে আমরা বলি সম্মুখ তল। কি বলি? সম্মুখ তল। ইংরেজিতে যাকে বলে ফ্রন্টাল প্লেন। সম্মুখতল বা ফ্রন্টাল প্লেন, অর্থাৎ যে তল বরাবর বা যে অঞ্চল বরাবর প্রাণীকে ছেদ করলে আমরা পৃষ্ঠীয় অঞ্চল এবং অঙ্কীয় অঞ্চল পাচ্ছি, সেই তলকে বলা হচ্ছে সম্মুখতল বা ফ্রন্টাল প্লেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে এখন তলের সংজ্ঞায় যদি আমরা যাই তাহলে আমাদের এই সামগ্রিক আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে কোনো প্রাণীকে যে অঞ্চল বরাবর ছেদ করলে বা বিভক্ত করলে বাম পার্শ্ব বা ডান পার্শ্ব, তারপরে সম্মুখ অঞ্চল বা পশ্চাৎ অঞ্চল এবং পৃষ্ঠীয় অঞ্চল বা অঙ্কীয় অঞ্চল নামে কতগুলো অঞ্চল বা অংশ সৃষ্টি হয়, তখন সেই অঞ্চল বরাবর যে সেই তল বরাবর যে অঞ্চলকে আমরা পাচ্ছি তাকে আমরা বলছি তল। অর্থাৎ তলের এই তিনটি ভ্যারিয়েশন যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা তলের সংজ্ঞায় যেতে পারছি। এরপরে তাহলে তল সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা হয়ে গেল। এরপরে আমরা আলোচনা করব সিলম নিয়ে। শ্রেণীবিন্যাসের ভিত্তির আর একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সিলম। শিক্ষার্থীরা, সিলম আলোচনার পূর্বে আমাদের পূর্বের আলোচনার প্রেক্ষিতে বলা যায় তোমাদের আগের যে ধারণা আছে সেটা একটু মনে করিয়ে দিচ্ছি। যৌন প্রজননক্ষম জীবে এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে কি তৈরি হয়? জাইগোট তৈরি হয়, তাই না? জাইগোট তৈরি হয়, যা হচ্ছে ডিপ্লয়েড। তাহলে এই জাইগোট পরবর্তীতে কি হবে? বারবার বিভক্ত হবে, যাকে আমরা এই জাইগোটের বিভক্ত হওয়াকে আমরা বলি ক্লিভেজ। তাহলে জাইগোট বারবার বিভক্ত হয়ে একটা থেকে দুটা কোষ, দুটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এভাবে অসংখ্য কোষ সৃষ্টি হবে, তাই না? তাহলে আমরা দেখি যে জাইগোটের বারবার বিভক্ত হয়ে তাহলে জাইগোট বারবার বিভক্ত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ক্লিভেজ। তাহলে এভাবে বারবার বিভক্ত হয়ে যে দশাটি প্রাপ্ত হয় তাকে আমরা বলি মরুলা দশা। কেমন? তাকে আমরা বলি মরুলা দশা। এখন এই মরুলা দশা কোষ সমূহ বা যাকে আমরা ব্লাস্টোমিয়ার বলি, এই
ঘন সন্নিবিষ্টভাবে এবং নিরেট ভাবে এখানে কিন্তু অবস্থান করে এর পরবর্তীতে এই ব্লাস্টোমিয়ারের এই কোষসমূহ একটা স্তরে সজ্জিত হবে। তাহলে দেখি একটা স্তরে সজ্জিত হলে কেমন হবে। এরকম, ঠিক না? মরুলার যে কোষসমূহ আছে যখন একটা স্তরে সজ্জিত হবে তখন কিন্তু এরকম একটা অবস্থা প্রাপ্ত হবে, যাকে বলা হচ্ছে ব্লাস্টুলা, তাহলে ব্লাস্টুলার ভেতরে এটা কিন্তু ফাঁকা গহ্বর, যাকে ব্লাস্টোসিল বলা হচ্ছে। আর এই ব্লাস্টুলার যে এক স্তরে যে প্রত্যেকটা কোষ আছে, প্রত্যেকটা কোষকে তখন বলা হবে কিন্তু ব্লাস্টোমিয়ার। এই প্রত্যেকটা কোষকে বলা হবে ব্লাস্টোমিয়ার। তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে ব্লাস্টুলার পরবর্তী দশাটি হচ্ছে গ্যাস্ট্রুলা। তাহলে আমরা দেখি যে গ্যাস্ট্রুলার এখানে এসে যারা ত্রিস্তরী তাদের 3টা ভ্রূণীয় কোষস্তর তৈরি হবে, আর যারা দ্বিস্তরী তাদের 2টা ভ্রূণীয় কোষস্তর তৈরি হবে। তাহলে আমরা ত্রিস্তরীদের ক্ষেত্রে কি দেখব? 3টা ভ্রূণস্তর দেখব। তাহলে এই 3টা ভ্রূণস্তর কিভাবে তৈরি হবে? 3টা ভ্রূণস্তর তৈরি হয়ে গেলে কেমন অবস্থাটা হবে একটু দেখে নিই। তাহলে এই দশাটির নাম হচ্ছে গ্যাস্ট্রুলা। এই দশাটির নাম হচ্ছে গ্যাস্ট্রুলা। এই গ্যাস্ট্রুলার যে বাইরের অর্থাৎ এই ভ্রূণীয় অবস্থার ভ্রূণীয় দশার এই বাইরের যে স্তরটি তাকে আমরা বলি অ্যাক্টোডার্ম। কি বলি? অ্যাক্টোডার্ম। আর মাঝের এই অবস্থাকে বলি, মাঝের এই স্তরটাকে বলি আমরা মেসোডার্ম। আর ভিতরের এই স্তরটাকে বলি আমরা এন্ডোডার্ম। তাহলে ত্রিস্তরী প্রাণীতে এই গ্যাস্ট্রুলা নামক দশায় কিন্তু আমরা এই 3টি ভ্রূণীয় স্তর পাচ্ছি। সবচেয়ে বাইরেরটি হচ্ছে অ্যাক্টোডার্ম, মাঝেরটি হচ্ছে মেসোডার্ম এবং ভিতরেরটি হচ্ছে এন্ডোডার্ম। এরকম 3টি পাওয়া যাবে। এখন এই মেসোডার্ম স্তরে একটা গহ্বর তৈরি হয়, ঠিক আছে? এই গহ্বর তৈরি হয় এবং গহ্বরের চারপাশে কিছু এপিথেলিয়াল কোষ দ্বারা এই মেসোডার্ম থেকে উদ্ভূত একটা মেমব্রেন বা পর্দা তৈরি হয়, যাকে পেরিটোনিয়াল পর্দা বলা হয়। কি পর্দা বলা হয়? পেরিটোনিয়াল মেমব্রেন বা পেরিটোনিয়াল পর্দা। পেরিটোনিয়াল পর্দা। শিক্ষার্থীরা এই পর্যন্ত আসলাম। তো এই পর্যন্ত আসার পরে আমরা একটু রিভিউ করি যে যৌন প্রজননক্ষম জীবে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে তৈরি হয় জাইগোট। জাইগোট বারবার মাইটোটিক কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভক্ত হয়। এই বিভক্ত হওয়ার প্রক্রিয়াকে আমরা বলি ক্লিভেজ। তাহলে বারবার বিভক্ত হয়ে অসংখ্য কোষযুক্ত যে দশা বা অবস্থার সৃষ্টি হয় তাকে আমরা বলি মরুলা দশা। এই মরুলা দশা এটা কিন্তু কম্প্যাক্ট বা নিরেট হয়ে থাকে। এরপরে হয় কি? এই মরুলা দশার এই কোষসমূহ একটা স্তরে সজ্জিত হয়, তখন একে আমরা বলি ব্লাস্টুলা। এরপরে এই ব্লাস্টুলার পরবর্তী দশা হচ্ছে গ্যাস্ট্রুলা, যেখানে ত্রিস্তরী প্রাণীতে 3টা ভ্রূণস্তর তৈরি হবে আর দ্বিস্তরী প্রাণীতে 2টা ভ্রূণস্তর তৈরি হবে, ঠিক আছে? অর্থাৎ দ্বিস্তরী প্রাণীতে অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্ম, মেসোডার্ম নামক স্তরটি থাকে না। যেহেতু আমরা ত্রিস্তরী প্রাণী নিয়ে আলোচনা করছি, সেই প্রেক্ষিতে আমরা বলবো যে এখানে 3টা ভ্রূণীয় স্তর তৈরি হবে গ্যাস্ট্রুলা পর্যায়ে। এখন এই মেসোডার্মে, ঠিক আছে, কিছু গহ্বর তৈরি হবে এবং যাকে ঘিরে কিছু এপিথেলিয়াল কোষ দ্বারা ওই মেসোডার্ম থেকেই উদ্ভূত এপিথেলিয়াল কোষ একটা পর্দা তৈরি করবে, যাকে বলা হচ্ছে পেরিটোনিয়াল পর্দা। তাহলে এই ভ্রূণীয় অবস্থায় যে গহ্বর এই পেরিটোনিয়াল পর্দা দ্বারা আবৃত থাকে
তাকে কিন্তু বলা হচ্ছে সিলোম। আমরা আমাদের আলোচনার স্বার্থে ওই গ্যাস্ট্রুলার চিত্রটি রেখে এটি মিশিয়ে দিচ্ছি, একটু প্রয়োজন নাই। তাহলে ওখানে দেখি, তাহলে গ্যাস্ট্রুলা পর্যায়ে কিন্তু মানে এরকম তাহলে গ্যাস্ট্রুলা পর্যায়ে বলা হচ্ছে যে দেহগহ্বর তৈরি হবে এবং সেখানে অ্যাক্টোডার্ম থেকে বিভিন্ন দেহের বিভিন্ন অঙ্গ, মেজোডার্ম থেকে কিছু পার্টিকুলার অঙ্গ এবং অ্যান্ডোডার্ম থেকে কিছু পার্টিকুলার অঙ্গ কিন্তু তৈরি হয়। ঠিক আছে, দু একটি উদাহরণ দিই। যেমন অ্যাক্টোডার্ম থেকে আমাদের ত্বক এবং ত্বকের যে বিভিন্ন উপাদান সমূহ আছে, যেমন লোম, নখ, ঠিক আছে, ত্বক থেকে উদ্ভূত উপাদান সমূহ, তারপর দাঁতের এনামেল, এই উপাদান সমূহ কিন্তু অ্যাক্টোডার্ম স্তর থেকে তৈরি হয়। মেজোডার্ম স্তর থেকে যেমন আমাদের রক্ত সংবহন তন্ত্রের উপাদান সমূহ তারা তৈরি হয়, ঠিক আছে, এবং পৌষ্টিক নালীর কিছু অংশ তৈরি হয়। অ্যান্ডোডার্ম থেকে আমাদের যেমন শ্বসন তন্ত্রের অধিকাংশ অঙ্গসমূহ এই অ্যান্ডোডার্ম থেকে তৈরি হয়। তো ঠিক একই রকম এই মেসোডার্ম থেকে আমরা দেখি যেখানে এটাকে পৌষ্টিক নালী বলা হচ্ছে, এটা পৌষ্টিক নালী, এটা দেহ প্রাচীর। তাহলে এরকম পৌষ্টিক নালী দেহ প্রাচীর, তাহলে এখানে বলা যায় যে এই পৌষ্টিক নালী এবং দেহ প্রাচীরের মধ্যবর্তী এরকম ফাঁকা গহ্বর, যা কিনা এই পেরিটোনিয়াল পর্দা দ্বারা আবৃত থাকবে। অর্থাৎ এই যে দেহ প্রাচীরের ভিতরের অংশে এখানে ওই মেজোডার্ম থেকে উদ্ভূত পেরিটোনিয়াল পর্দা থাকবে, আবার এই যে পৌষ্টিক নালীর বাইরে এখানেও ওই ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত যে পেরিটোনিয়াল পর্দা সেটা থাকবে। তাহলে আমরা সিলোমের সংজ্ঞায় এইভাবে বলতে পারি যে পৌষ্টিক নালী এবং দেহ প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থান বা ফাঁকা জায়গা, যা মেজোডার্ম থেকে উদ্ভূত পেরিটোনিয়াল পর্দা দ্বারা আবৃত আছে। দুই দিকেই দেহ প্রাচীরেও আছে আবার পৌষ্টিক নালীর বাইরেও আছে মেসোডার্ম থেকে উদ্ভূত পেরিটোনিয়াল পর্দা। তাহলে এই দেহগহ্বরকে তখন বলা হবে সিলোম। অর্থাৎ দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালীর মধ্যবর্তী ফাঁকা জায়গা বা স্থান, যা মেসোডার্ম থেকে উদ্ভূত পেরিটোনিয়াল পর্দা দ্বারা আবৃত, তাকেই বলা হবে সিলোম। তাহলে বলা যায় যে দেহের অভ্যন্তরে অবস্থিত সব গহ্বর কিন্তু সিলোম নয়, কারণ সিলোমের একটা অন্যতম শর্ত হচ্ছে মেসোডার্ম থেকে উদ্ভূত পেরিটোনিয়াল পর্দা দ্বারা আবৃত থাকতে হবে। এখন এই সিলোমের উপস্থিতি অনুপস্থিতি এসবের উপর ভিত্তি করে প্রাণী জগৎকে তিনটি গ্রুপে বিভক্ত করা যায়। যেহেতু আমরা শ্রেণীবিন্যাসের ভিত্তি নিয়ে আলোচনা করছি, তো সেক্ষেত্রে পৃথিবীতে যত প্রাণী আছে তাদেরকে বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন পর্যায়ে বিভক্ত করার জন্য কিন্তু এই সিলোম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে এই সিলোমের উপস্থিতির ভিত্তিতে আমরা তিনটা গ্রুপ পাচ্ছি, তিনটা প্রাণী গ্রুপ পাচ্ছি। তো তিনটি প্রাণী গ্রুপ কি? প্রথমে দেখি যে বলা হচ্ছে অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট তাহলে প্রথমে আলোচনা করব অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট অর্থাৎ সিলোম বিহীন। সিলোম বিহীন তাহলে কিরকম হবে আমরা দেখি, আমাদের বইয়ে যে ছবিটা দেওয়া আছে, তো এখানে দেখি এটা মূলত যকৃৎ কৃমির যে প্রস্থচ্ছেদ বা ট্রান্সভার্স সেকশন বা প্রস্থচ্ছেদ নিলে কিন্তু এরকম হয়। তো আমরা ভিতরের যে অংশটা দেখছি এটাকে বলা হয় পৌষ্টিক নালী, আর বাইরের অংশটা হচ্ছে দেহ প্রাচীর। তাহলে এই প্লাটিহেলমিনথিস পর্বের পানিতে এসে আমরা দেখি যে এরকম পৌষ্টিক নালী এবং দেহ প্রাচীরের মাঝখানে এখানে যে ফাঁকা আছে, এটা আসলে ফাঁকা না, এখানে কিছু স্পঞ্জ প্যারেনকাইমা কোষ দ্বারা
স্পঞ্জি প্যারেনকাইমা কোষ দ্বারা স্পঞ্জি তাহলে ভ্রূণীয় দেহ প্রাচীর এবং পুষ্টিনালী মাঝখানের যে ফাঁকা জায়গা, এখানে ফাঁকা জায়গা নাই, বরং সেই জায়গাটায় স্পঞ্জি প্যারেনকাইমা জাতীয় কিছু কোষ দ্বারা কিন্তু পরিপূর্ণ আছে, যার ফলে আমরা একে বলছি অ্যাসিলোমেট। ঠিক আছে, অ্যাসিলোমেট। তাহলে এটা অ্যাসিলোমেট একটা প্রাণী গোষ্ঠী। এই অ্যাসিলোমেট কারা হবে? যেমন পরিফেরা পর্বের প্রাণীরা, পরিফেরা, তারপর হচ্ছে নিডেরিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, কেমন? অ্যাসিলোমেট হচ্ছে পরিফেরা, নিডেরিয়া, টিনোফোরা এবং প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীরা এই অ্যাসিলোমেট, অর্থাৎ এরা সিলোম বিহীন। এরপরে দ্বিতীয় প্রাণী গ্রুপটি হচ্ছে সুডোসিলোমেট। দ্বিতীয় প্রাণী গোষ্ঠীটি হচ্ছে সুডোসিলোমেট। তো এদের ক্ষেত্রে আমরা দেখব যে এরকম দেহ প্রাচীর, এই যে দেহ প্রাচীর এবং মাঝখানে পৌষ্টিক নালী। তাহলে এটা মাঝখানে, এটা পৌষ্টিক নালী। এটা দেহ প্রাচীর, পৌষ্টিক নালী এবং দেহ প্রাচীর। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো যে এরকম পৌষ্টিক নালীর এবং দেহ প্রাচীরের মাঝখানে ফাঁকা গহ্বর আছে, কিন্তু সেটি মেসোডার্ম থেকে উদ্ভূত পেরিটোনিয়াল পর্দা দ্বারা আবৃত নয়। কি বললাম? যে দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালীর মধ্যবর্তী ফাঁকা গহ্বর আছে, কিন্তু তা মেসোডার্ম থেকে উদ্ভূত পেরিটোনিয়াল পর্দা দ্বারা আবৃত নয়। এই ধরনের দেহ গহ্বরকে বলা হচ্ছে সুডোসিলোমেট। অর্থাৎ যে সকল প্রাণীতে এরকম অবস্থা বিরাজ করে যে দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালীর মাঝখানে ফাঁকা গহ্বর আছে যা পেরিটোনিয়াল পর্দা দ্বারা আবৃত নয়, এই বৈশিষ্ট্য সম্পন্ন যে প্রাণী গোষ্ঠী আছে তাদেরকে বলা হচ্ছে সুডোসিলোমেট। তাহলে এই সুডোসিলোমেটের মধ্যে কারা কারা আছে? যেমন নেমাটোডা। এই নেমাটোডা পর্বের আদর্শ উদাহরণ হচ্ছে যেমন গোলকৃমি, তারপর হচ্ছে চোখ কৃমি, তারপর হচ্ছে ফাইলেরিয়া কৃমি। এই কৃমি সদৃশ প্রাণীরা, এদেরকে এই সুডোসিলোমেট গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ তাদের দেহের মধ্যে বিদ্যমান গহ্বরটি পেরিটোনিয়াল পর্দা দ্বারা আবৃত নয়, এজন্য ওটাকে বলা হচ্ছে সুডোসিলোমেট। এরপরে আরেকটা গ্রুপ পাবো যাকে বলা হচ্ছে ইউসিলোমেট বা প্রকৃত সিলোম যুক্ত। তাহলে এদের ক্ষেত্রে কি হবে? এদের ক্ষেত্রে দেখি, তাহলে এটি হচ্ছে পৌষ্টিক নালী, আর বাইরে এটি হচ্ছে দেহ প্রাচীর। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে পৌষ্টিক নালী এবং দেহ প্রাচীর, এটি বলা হচ্ছে যে মেসোডার্ম থেকে উদ্ভূত পেরিটোনিয়াল পর্দা দ্বারা আবৃত থাকবে। তাহলে এখানে দেখাচ্ছি, এটা পেরিটোনিয়াল পর্দা।
পেরিটোনিয়াল পর্দা বা পেরিটোনিয়াল মেমব্রেন মেসোডার্ম থেকে উদ্ভূত, এখানেও দেখাচ্ছি। এরকম। আর এটা হচ্ছে মেসেন্টারি। তাহলে আমরা দেখছি যে দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালীর মাঝখানে ফাঁকা গহ্বর আছে, যা মেসোডার্ম থেকে উদ্ভূত পেরিটোনিয়াল পর্দা দ্বারা আবৃত আছে। এই অবস্থাকে বলা হবে ইউসিলোমেট। তো যে সকল প্রাণীতে দেহগহ্বরের এই বৈশিষ্ট্য বিরাজমান, অর্থাৎ দেহগহ্বর এই পেরিটোনিয়াল পর্দা দ্বারা আবৃত আছে, তাহলে সেই সকল প্রাণীকে আমরা ইউসিলোমেট বা প্রকৃত সিলোমযুক্ত প্রাণী বলবো। তো এই ইউসিলোমেট এরা কারা? এরা হচ্ছে এই অ্যানেলিডা থেকে শুরু করে একবারে কর্ডাটা পর্যন্ত। অর্থাৎ অ্যানেলিডা, মোলাস্কা, তারপর আর্থ্রোপোডা, ইকাইনোডার্মাটা, কর্ডাটা, এরা সবাই হচ্ছে ইউসিলোমেট বা প্রকৃত সিলোম যুক্ত। এখন এখানে যে পেরিটোনিয়াল পর্দা আমরা দেখিয়েছি, তো যে পেরিটোনিয়াল পর্দা দেহ প্রাচীরের সাথে সংযুক্ত আছে তার একটা নাম আছে, তাকে আমরা বলি প্যারাইটাল। অর্থাৎ দেহ প্রাচীরের সাথে যেটা আছে সেটাকে বলি প্যারাইটাল পর্দা। ঠিক আছে। আর যেটি পৌষ্টিক নালীর সাথে যে পেরিটোনিয়াল পর্দা আছে ওর নাম, ওকে বলি আমরা ভিসেরাল। ঠিক আছে, ভিসেরাল। তো এই হচ্ছে মোটামুটি সিলোমের উপর ভিত্তি করে প্রাণী জগৎকে যে আমরা তিনটা গ্রুপে বিভক্ত করতে পারি সেটি আমরা দেখলাম। তাহলে প্রথম গ্রুপটা হচ্ছে অ্যাসিলোমেট, যাদের কোনো সিলোম নাই বা সিলোমবিহীন বলা হচ্ছে। এরা হচ্ছে যেমন মনে রাখার মতো যে প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট। এরপরে আসতে হবে সুডোসিলোমেট বা মিথ্যা সিলোম বিশিষ্ট বা অপ্রকৃত সিলোম বিশিষ্ট। ঠিক আছে, তারা হচ্ছে যেমন নেমাটোডা। এটা মনে রাখতে হবে যে নেমাটোডা পর্বের প্রাণীরা সবাই সুডোসিলোমেট। এরপরে হচ্ছে ইউসিলোমেট অর্থাৎ প্রকৃত সিলোমযুক্ত, তারা হচ্ছে অ্যানেলিডা থেকে শুরু করে একেবারে কর্ডাটা পর্যন্ত। এটি তো আমরা ধরে নিতে পারি বা এটি সিদ্ধ যে ইউসিলোমেট বা প্রকৃত সিলোমযুক্ত প্রাণীরাই হচ্ছে প্রাণী জগতে সবচেয়ে উন্নত, এবং এই সিলোম হচ্ছে বা সিলোমধারী প্রাণীরা হচ্ছে উন্নত বৈশিষ্ট্যের অধিকারী। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি প্রাণী শ্রেণীবিন্যাসের যে ভিত্তিসমূহ সেটা আলোচনা করছি। তো এই পর্যায়ে আমরা আলোচনা করব নটোকর্ডের উপর ভিত্তি করে এই নটোকর্ড। এই নটোকর্ডের ভিত্তিতে প্রাণী জগৎকে দুই ভাগে ভাগ করা যায়। আমরা একটাকে বলি নন কর্ডেট আর একটাকে বলে থাকি কর্ডেট। তো শুরুতেই দেখি যে নটোকর্ড আসলে কি। নটোকর্ড হচ্ছে কর্ডেট বা কর্ডাটা পর্বভুক্ত প্রাণীদের ভ্রূণীয় অবস্থায় বা দেহে আজীবন বিদ্যমান স্থিতিস্থাপক, নমনীয় এবং নিরেট একটি দণ্ড। আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি যে আমরা কর্ডাটা পর্বের প্রাণীদের যে ভ্রূণীয় বিকাশ যখন হয় তখন কিন্তু আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাই আমরা একটু দেখে নিই। তাহলে কর্ডাটা পর্বের প্রাণীদের ভ্রূণীয় বিকাশের সময় আমরা যে সকল বৈশিষ্ট্য পাই, যেমন উপরেটা হচ্ছে পৃষ্ঠীয় স্নায়ুরজ্জু,
পৃষ্ঠীয় স্নায়ু রজ্জু, এরপরে এটি হচ্ছে নোটোকর্ড। নোটোকর্ড ফুলকা ছিদ্র, আর এটি পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী, এটি পায়ু। প্রিয় শিক্ষার্থীরা দেখো, করডাটা পর্বের প্রাণীদের যে ভ্রূণীয় বিকাশের সময় আমরা দেখি যে এরকম পৃষ্ঠীয় স্নায়ুরজ্জু, তারপরে নোটোকর্ড, এখানে ফুলকা ছিদ্র বা ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস থাকে, পৌষ্টিক নালী এবং পায়ু। তাহলে আমরা এখানে নোটোকর্ড দেখতে পাচ্ছি। যদি নোটোকর্ডের সংজ্ঞায় যাই তাহলে আমরা এইভাবে বলতে পারি যে করডাটা পর্বের প্রাণীদের ভ্রূণীয় বিকাশের সময় পৃষ্ঠীয় স্নায়ুরজ্জু এবং পৌষ্টিক নালীর মধ্যবর্তী, পৃষ্ঠীয় স্নায়ুরজ্জু এবং পৌষ্টিক নালীর মধ্যবর্তী বিদ্যমান নমনীয় স্থিতিস্থাপক যে দণ্ডের ন্যায় যে অঙ্গ আমরা দেখি তাকে বলা হচ্ছে নোটোকর্ড। আমি আবারও বলছি যে পৃষ্ঠীয় করডাটা পর্বের প্রাণীদের ভ্রূণীয় বিকাশের সময় পৃষ্ঠীয় স্নায়ুরজ্জু এবং পৌষ্টিক নালীর মধ্যবর্তী যে নমনীয় স্থিতিস্থাপক যে অঙ্গ আমরা দেখি তাকে বলা হচ্ছে নোটোকর্ড। উন্নত প্রাণীতে, করডাটা পর্বের উন্নত প্রাণীতে, আমরা করডাটা পর্বের উন্নত প্রাণী বলতে ভার্টিব্রাটাকে বুঝি, তো তাদের কিন্তু এই নোটোকর্ডটা পরবর্তীতে কিন্তু মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। অর্থাৎ উন্নত করডাটা পর্বের প্রাণী যারা আছে, যেমন আমরা মানুষের ক্ষেত্রে ধরি, আমাদের মেরুদণ্ড কিন্তু পরবর্তীতে এই নোটোকর্ডটি কিন্তু মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। আর কিছু কিছু প্রাণীতে এই নোটোকর্ডটা ভ্রূণাবস্থায় বা আজীবন থাকে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো এই নোটোকর্ডের উপর ভিত্তি করে প্রাণী জগৎকে দুইটা গ্রুপে বিভক্ত করা হয়েছে। সেই গ্রুপগুলো হচ্ছে, আমরা বলি একটাকে বলি নন কর্ডেট। কি বলি? নন কর্ডেট। একটাকে বলি নন কর্ডেট, অর্থাৎ যাদের নোটোকর্ড থাকে না, নোটোকর্ড বিহীন যারা, তাদেরকে বলা হচ্ছে নন কর্ডেট। তো এরা কারা? সকল আমরা দেখি যে যেমন পরিফেরা থেকে শুরু করে একেবারে ইকাইনোডার্মাটা পর্ব পর্যন্ত এরা সবাই হচ্ছে নন কর্ডেট। তো এর মধ্যে আছে যেমন পরিফেরা, তারপর নিডেরিয়া আছে, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা, মোলাস্কা, আর্থ্রোপোডা, ইকাইনোডার্মাটা, এরা সবাই নন কর্ডেট, কারণ এদের কখনোই নোটোকর্ড থাকে না। তাহলে এটা একটা নোটোকর্ডের উপর ভিত্তি করে একটা প্রাণী গ্রুপ পেয়ে গেলাম, ঠিক আছে। আর একটা প্রাণীর গ্রুপ পাচ্ছি হচ্ছে আমরা কর্ডেট, ঠিক আছে, কর্ডেট। তাহলে কর্ডেট কারা? কোন প্রাণী গ্রুপটি? যাদের মধ্যে এই নোটোকর্ড থাকবে, ভ্রূণাবস্থায় থাকতে পারে অথবা আজীবন ধরে থাকতে পারে, যেটাই হোক না কেন। তো যে প্রাণী গ্রুপের মধ্যে নোটোকর্ডটা আমরা পাচ্ছি তাদেরকে আমরা বলবো কর্ডেট। তাহলে এই কর্ডেটের উপর ভিত্তি করে, নোটোকর্ডের উপর ভিত্তি করে আমরা দুটি প্রাণী গ্রুপ পেলাম। তাহলে কর্ডেট কারা? করডাটা পর্বভুক্ত সকল প্রাণী হচ্ছে কর্ডেট। আর পরিপেরা থেকে ইকাইনোডার্মাটা পর্যন্ত এরা সবাই হচ্ছে নন কর্ডেট। এরপরে পৌষ্টিক নালীর ভিত্তিতেও পৌষ্টিক নালীর ভিত্তিতেও প্রাণী জগৎকে দুই ভাগে বিভক্ত করা যায়। একটাকে বলি যে সকল প্রাণীর পৌষ্টিক নালী আছে তাদেরকে, যে সকল প্রাণীর পৌষ্টিক নালী নাই তাদেরকে আমরা বলি প্যারাজোয়া। পৌষ্টিক নালী বিহীন তাদেরকে প্যারাজোয়া বলি। আর যে সকল প্রাণীর পৌষ্টিক নালী আছে তাদেরকে বলি অ্যান্টেরোজোয়া। তাদেরকে বলি অ্যান্টেরোজোয়া। তাহলে যে সকল প্রাণী পৌষ্টিক নালীর নাই তাদেরকে আমরা বলি প্যারাজোয়া।
যেমন পরিফেরা পর্বের পরিফেরা পর্বের প্রাণীরা যেমন পরিফেরা পর্বের প্রাণী আর অ্যান্টেরোজোয়া যাদের পৌষ্টিক নালী আছে, যেমন নিডেরিয়া থেকে শুরু করে একেবারে কর্ডাটা পর্যন্ত, তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা এটুকুই। আলোচনার প্রেক্ষিতে তোমরা যতটা আত্মস্থ করতে পেরেছো, তার থেকে আরও তোমাদের বেশি সহায়তার জন্য তোমরা অবশ্যই পাঠ্য বই অনুসরণ করবে, পাঠ্য বই দেখবে। তো আজকে আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।